প্রথমেই জানিয়ে দিব অবশেষে ইউনূস সরকারের বেইমানির মুখোশ উন্মোচন ফাঁস হল উপদেষ্টাদের ক্ষমতার কালো অধ্যায়। জানিয়ে দিব প্রশাসন দিয়ে যেভাবে ভোট কারচুপিতে সাহায্য করেছে আসিফ নজরুল ও খলিলুর রহমান। থাকছে প্রমাণসহ ভিডিও এবং সবশেষে দেখবেন শেষ মুহূর্তে পরিস্থিতি পাল্টে যাচ্ছে। এবার তারেক রহমানকে নিয়ে যে বিস্ফোরক মন্তব্য সেনাপ্রধানের এক বক্তব্যের রাজনীতিতে তোলপাড়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সময় কখনো নীরবে কথা বলে না, সে কথা বলে নির্মম ভঙ্গিতে, ধারালো বাস্তবতার ছুরিতে। ক্ষমতার মোহে যারা একদিন মানুষের মাথার উপর দিয়ে হেঁটে গেছে, সময় একদিন তাদের সামনে দাঁড় করিয়ে দেয় আয়নার মতো। সেই আয়নায় তখন আর দম্ভের মুখ দেখা যায় না, দেখা যায় কেবল ফিকে হয়ে যাওয়া মুখ, শূন্য দৃষ্টি আর পরাজয়ের নীরবতা। সংসদ ভবনের সাম্প্রতিক দৃশ্যটি ঠিক তেমনই এক নির্মম আয়না। চারদিকে নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণের উৎসব, ক্যামেরার ঝলকানি, করতালির শব্দ। এই আনন্দঘন মুহূর্তের পাশেই এক কোণে দাঁড়িয়ে থাকা বিদায়ী অন্তর্বর্তী সরকারের কিছু সাবেক উপদেষ্টা, যেন একেবারে অন্য জগতের মানুষ। ক্ষমতার মঞ্চ থেকে নেমে এসে তারা হঠাৎই হয়ে উঠেছেন অদৃশ্য। কয়েক মাস আগেও যাদের সামনে মাথা নুয়ে যেত, যাদের জন্য প্রোটোকলের দরজা খুলে যেত, আজ তাদের পাশ কাটিয়ে দাপটের সঙ্গে হেঁটে যাচ্ছে ক্ষমতার নতুন উত্তরাধিকারীরা। কেউ ফিরেও তাকায়নি। একসময় যাদের উপস্থিতিতে করিডোর থমকে যেত, আজ তাদের ছায়াও যেন এড়িয়ে চলা হচ্ছে। এই নীরব উপেক্ষা কেবল ব্যক্তিগত অপমান নয়, এটা রাজনীতির নিষ্ঠুর নিয়ম। ক্ষমতা থাকলে চারপাশে ভিড়, ক্ষমতা গেলে চারপাশে শূন্যতা। কয়েক মাস আগের স্যালুট আজ রূপ নিয়েছে নির্লিপ্ততায়, কখনো কখনো অবহেলার ধাক্কায়। রাষ্ট্রযন্ত্রের ভেতরের এই রূপান্তর খুব দ্রুত ঘটে, খুব নীরবে ঘটে, কিন্তু এর অভিঘাত দীর্ঘস্থায়ী। এই দৃশ্য মানুষের মনে পুরনো প্রশ্ন আবার উস্কে দিয়েছে। যাদের একসময় জুলাইয়ের গণ আন্দোলনের নায়ক হিসেবে দেখা হয়েছিল, তারা এত দ্রুত জনসমর্থন হারালো কেন? শুরুতে সাধারণ মানুষ বিশ্বাস করেছিল অন্তর্বর্তীকালীন সরকার দেশকে একটি নতুন পথে নেবে। ন্যায় বিচার, সংস্কার, স্বচ্ছতা, এসব শব্দ তখন রাজনীতির কেন্দ্রে ঘুরছিল। মানুষ ভেবেছিল বহুদিনের জমে থাকা ক্ষোভ আর রক্তাক্ত স্মৃতির বদলে একটি ন্যায্য ব্যবস্থা গড়ে উঠবে। কিন্তু সেই প্রত্যাশার দেয়ালে ধীরে ধীরে ফাটল ধরতে শুরু করে। ক্ষমতার সঙ্গে সঙ্গে জন্ম নেয় সুবিধাবাদ, আর সুবিধাবাদের সঙ্গে আসে আপোষের রাজনীতি। সমস্যা ছিল এক জায়গার নয়, সমস্যা ছিল ধারাবাহিকতায়। মানুষের চোখে ধরা পড়েছিল যাদের বিচার হওয়ার কথা ছিল তারা আইনের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে, আর যাদের মুক্তির কথা ছিল তারা মামলার ভারে নুয়ে পড়ছে। ন্যায় বিচারের নামে সিদ্ধান্তগুলো অনেকের কাছেই পক্ষপাতদুষ্ট মনে হয়েছে। এতে করে সরকারের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ দানা বাঁধে। সাধারণ মানুষের মনে প্রশ্ন ওঠে, এই সরকার কি সত্যিই জনগণের জন্য, নাকি পর্দার আড়ালে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়নের যন্ত্র? এই সন্দেহ আরও ঘনীভূত হয় বিদেশি বৈঠক ও কূটনৈতিক তৎপরতা নিয়ে নানা গুঞ্জনের মধ্যে দিয়ে। দেশের বাইরে গোপন আলোচনার কথা শোনা যায়, যার ফলাফল নাকি দেশের রাজনীতিতে প্রভাব ফেলেছে। এসব আলোচনা প্রকাশ্যে না আসায় মানুষের মনে ধারণা জন্মায় গণ আন্দোলনের ম্যান্ডেট হয়তো টেবিলের নিচে কোনো সমঝোতায় বদলে গেছে। রাজনীতিতে গোপন বোঝাপড়া নতুন কিছু নয়, কিন্তু বিপ্লবী প্রত্যাশার সঙ্গে যখন এই বোঝাপড়া সংঘর্ষে জড়ায়, তখন আস্থার ভাঙন দ্রুত ঘটে। অন্যদিকে দৈনন্দিন জীবনের সংকটও মানুষের ক্ষোভ বাড়িয়েছে। দ্রব্যমূল্যের চাপ, সিন্ডিকেটের দৌরাত্ম্য, চাঁদবাজি, নিরাপত্তাহীনতা, এসব বাস্তব সমস্যা যখন মানুষের ঘাড়ে চেপে বসে, তখন নীতিকথা আর প্রতীকী উদ্যোগে মানুষ সন্তুষ্ট থাকে না। রাষ্ট্র সংস্কারের বড় প্রশ্নগুলো ঝুলে থাকলে ছোটখাটো প্রচারমূলক উদ্যোগ মানুষের কাছে তুচ্ছ মনে হয়। ফলে একসময় যে সরকারকে মানুষ উদ্ধারকর্তা ভেবেছিল, তাকেই তারা ধীরে ধীরে বাস্তবতা বিচ্ছিন্ন বলে ভাবতে শুরু করে। সবচেয়ে বড় আঘাত আসে তখন, যখন শহীদদের ন্যায় বিচারের প্রশ্নে মানুষের প্রত্যাশা ভঙ্গ হয়। যে রক্তের উপর দাঁড়িয়ে রাজনৈতিক পরিবর্তনের স্বপ্ন দেখা হয়েছিল, সেই রক্তের দায়ে যখন রাষ্ট্র এড়িয়ে যায় বলে মনে হয়, তখন জনমনে ক্ষোভ বিস্ফোরিত হয়। রাজপথে নামা মানুষ কেবল রাজনৈতিক দাবি নয়, নৈতিক দাবি তুলেছিল। সেই দাবিকে শক্ত হাতে দমন করা হয়েছে এমন ধারণা তৈরি হওয়ায় সরকারের প্রতি অবশিষ্ট আস্থাটুকুও ঝরে পড়ে।
ক্ষমতার বিদায়ের পর তাই আর কোনো সহানুভূতির ঢেউ ওঠেনি। ইতিহাসে অনেক সরকার বিদায় নিয়েছে। কিছু সরকার বিদায়ের সময় মানুষের চোখে জল এনেছে, কিছু সরকার এনেছে দীর্ঘশ্বাস। কিন্তু এই বিদায় যেন মানুষের মনে তেমন কোনো শূন্যতা তৈরি করেনি। বরং চায়ের দোকান, বাসস্ট্যান্ড, সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে বিদায়ের সঙ্গে সঙ্গে তীব্র সমালোচনা। মানুষের ভাষায় যারা একদিন রক্ষাকর্তা ছিল তারা পরিণত হয়েছে বিশ্বাসভঙ্গের প্রতীকে। এই প্রেক্ষাপটে ক্ষমতা কেন্দ্র থেকে বিদায় নেওয়ার পর হঠাৎ করে অনেক প্রভাবশালী ব্যক্তির দেশ ছাড়ার খবরে সন্দেহ আরও গভীর হয়। ক্ষমতা ছাড়ার সঙ্গে সঙ্গে ট্রাভেল ব্যাগ গুছিয়ে নেওয়ার দৃশ্য জনমনে এক ধরনের অপরাধবোধের ইঙ্গিত হিসেবেই ধরা পড়ে। মানুষ ভাবে যদি সবকিছু ঠিকঠাকই হয়ে থাকে তাহলে এই তাড়াহুড়ো কেন? এই পালানোর ভাষা রাজনীতিতে নতুন নয়, কিন্তু প্রতিবারই তা জনগণের অবিশ্বাসকে আরও দৃঢ় করে। রাজনীতির এই নির্মম বাস্তবতায় একটি শিক্ষা খুব স্পষ্ট হয়ে ওঠে। জনগণের ম্যান্ডেট নিয়ে ছিনিমিনি খেললে সময় একদিন তার হিসেব নেয়। ক্ষমতার চেয়ারে বসে নীতির বুলি আউড়ে মানুষকে বিভ্রান্ত করা যায়, কিন্তু দীর্ঘমেয়াদে তা টেকে না। যারা মনে করে তারা অদৃশ্য সুতোর টানে সবকিছু নিয়ন্ত্রণ করবে, ইতিহাস তাদের ভুল ভাঙিয়ে দেয়। আজ যে করিডোরে উপেক্ষা, কাল সেই উপেক্ষাই হয়ে উঠবে চূড়ান্ত রায়। বাংলাদেশে ২০২৪ সালের জুলাই বিপ্লব পরবর্তী সংস্কারের লক্ষ্যে আয়োজিত জাতীয় গণভোট এবং সংসদ নির্বাচনের পর এক নতুন রাজনৈতিক সংকটের আভাস পাওয়া যাচ্ছে। গত সপ্তাহে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদ ২০২৫-এর ওপর ভিত্তি করে আয়োজিত গণভোটে দেশের ৬.26% ভোটার সাংবিধানিক সংস্কারের পক্ষে রায় দিয়েছেন। তবে এই গণভোটের ফলাফল বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে বিজয়ী দল বিএনপি এবং তাদের একসময়ের মিত্র জামায়াতে ইসলামীর মধ্যে প্রকাশ্য বিভেদ তৈরি হয়েছে। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এই বিরোধ চূড়ান্ত রূপ নেয়। প্রথাগতভাবে সংবিধান রক্ষার শপথ নিলেও বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার কাউন্সিলের সদস্য হিসেবে দ্বিতীয়বার শপথ নিতে অস্বীকৃতি জানান। উল্লেখ্য, জুলাই সনদে বর্ণিত সংস্কারগুলো বাস্তবায়নের জন্য এই কাউন্সিল গঠন করা বাধ্যতামূলক। বিএনপির এই অবস্থানের কারণে কাউন্সিলের বৈধতা এবং সংস্কার প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই বিরোধের মূলে রয়েছে সংসদের উচ্চকক্ষ গঠন প্রক্রিয়া। জুলাই সনদে বিদ্যমান ৩৫০ আসনের জাতীয় সংসদের পাশাপাশি ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠনের প্রস্তাব করা হয়েছে। জামায়াতে ইসলামী এবং ছাত্র আন্দোলনের মাধ্যমে গঠিত জাতীয় নাগরিক কমিটি চায় এই উচ্চকক্ষের নির্বাচন হোক আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে। এতে করে প্রাপ্ত ভোটের হার অনুযায়ী দলগুলো আসন পাবে। অন্যদিকে বিএনপি বর্তমান ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা সংখ্যাগরিষ্ঠতা ভিত্তিক পদ্ধতি ধরে রাখতে আগ্রহী, যা তাদের বিশাল সংসদীয় সংখ্যাগরিষ্ঠতাকে আরও সংহত করতে সাহায্য করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ জানিয়েছেন, তারা জুলাই সনদের সংস্কারগুলো বাস্তবায়নে প্রতিশ্রুতবদ্ধ হলেও এই কাউন্সিলকে এখনই বৈধ মনে করছেন না। তাদের মতে, নির্বাচিত সংসদ কর্তৃক অনুমোদিত হওয়ার পরেই এই কাউন্সিল আইনি ভিত্তি পাবে। অন্যদিকে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির নেতারা বিএনপির এই অবস্থানকে সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার প্রচেষ্টা হিসেবে দেখছেন। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই জুলাই জাতীয় সনদ তৈরি করে। এতে প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ নির্ধারণ, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির মতো ৮০টিরও বেশি সংস্কার প্রস্তাব রয়েছে। এখন এই সংস্কারগুলো ১৮০ দিনের মধ্যে বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা থাকলেও বড় দলগুলোর মধ্যকার এই মতভেদ বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে আবারও চ্যালেঞ্জের মুখে ফেলেছে।